সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা শেষে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি পোস্ট করে লিখেছেন, দ্য ইউএস, দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট সুপার পাওয়ার, হ্যাজ অ্যাচিভড নান অফ ইটস ওয়ার গোলস অ্যান্ড দিস ইজ হোয়াই ইট ইজ রিকোয়েস্টিং নেগোসিয়েশনস। অর্থাৎ আমেরিকা পৃথিবীর সবচাইতে বড় সুপার পাওয়ার, যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি, আর সে কারণেই এখন তারা আলোচনার অনুরোধ করছে। আমেরিকা যে আলোচনা এবং চুক্তি ভিক্ষা চাইছে এটি সবার কাছেই এখন পরিষ্কার। ট্রাম্প তো প্রতিদিনই চুক্তি ভিক্ষা চাইছে। কিন্তু আমি খুব অবাক হলাম পররাষ্ট্রমন্ত্রী আরাকচির এই পোস্টের একটা শব্দ দেখে। তিনি এই পোস্টে আমেরিকাকে পৃথিবীর সুপার পাওয়ার হিসাবে অ্যাড্রেস করেছেন। এই দুই দেশের মাঝে এই মুহূর্তে যুদ্ধ চলছে। তাহলে এই যুদ্ধ চলার মুহূর্তে কেন তিনি প্রতিপক্ষকে সুপার পাওয়ার হিসেবে সম্বোধন করলেন, তাও আবার আরেক সুপার পাওয়ার রাশিয়ার সাথে আলোচনা শেষে? আমার কেন যেন মনে হচ্ছে ইরান বোঝাতে চাইছে আমেরিকার সুপার পাওয়ার স্ট্যাটাসে ইরান আঘাত করেছে। কিছু উদাহরণ দেয়া যাক। দ্য স্পেকটেটর পত্রিকায় নামকরা লেখক ড্যানিয়েল পিট্রেস এক কলাম লিখেছেন। সেখানে তিনি বলেছেন, দ্য ওয়ার ইজ Iran has focused Europe to grow a spine. European leaders are no longer interested in dropping to their knees and groveling to stay on Trump's good side. অর্থাৎ ইরানের যুদ্ধ ইউরোপকে সাহসী হতে বাধ্য করেছে। ইউরোপীয় নেতারা আর ট্রাম্পের ভালো দৃষ্টিতে থাকতে মাথা নত করে তোষামোদ করতে আগ্রহী নন। এটি একটি আমেরিকানপন্থী পত্রিকা। এর প্রায় বেশিরভাগ কলাম আমেরিকাকে প্রশংসা করেই লেখা হয়। এমনকি দেখুন, ড্যানিয়েল পিট্রেসের কলামে বলা হচ্ছে ইউরোপ আমেরিকার বলয় থেকে বের হয়ে যাচ্ছে। এটা বলতে গিয়েও বলেছেন ইরানের যুদ্ধ ইউরোপকে সাহসী হতে বাধ্য করছে। মানেটা কি? ইউরোপ কি তাহলে কাপুরুষ? আমেরিকানরা কি ইউরোপকে এই চোখেই দেখে? আমার অবশ্য সেটাই মনে হয়। যাই হোক, ইউরোপীরা যে আমেরিকার বলয় থেকে বের হয়ে যাবার পথ খুঁজে বেড়াচ্ছে এটা মোটামুটি এখন নিশ্চিত করেই বলা যায়। এটা শুধু কথায় না, ইউরোপ কাজেও নেমে পড়েছে। ইউরোপীয় ইউনিয়ন তাদের 2030 সালের রিআর্ম রেডিনেস মানে পুনরায় সশস্ত্র হওয়ার প্রস্তুতির একটি পুস্তিকা প্রকাশ করেছে। ইইউ এই পরিকল্পনায় নিজেদের ডিফেন্সের জন্য $800 বিলিয়ন খরচ করার কথা জানিয়েছে। অথচ আগের মডেল ছিল আমেরিকা ইউরোপের সিকিউরিটির নিরাপত্তার নিশ্চয়তা নেবে, বিনিময়ে ইউরোপ আমেরিকা থেকে অস্ত্র কেনে। কিন্তু এবার ইউরোপ পরিকল্পনা করেছে এদের ওই টাকা ওরা নিজেরাই ব্যয় করবে। ইউরোপের নিজের ভূখণ্ডের মধ্যেই অস্ত্র তৈরির প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যাতে সাপ্লাই চেইনটাও ইউরোপের মাঝেই থাকে। টাকা যেন আমেরিকায় আর না যায়। আমেরিকার উপর নির্ভরশীল হওয়া যাবে না। অর্থাৎ কৌশলগতভাবে ইউরোপীয়রা আমেরিকা থেকে বের হয়ে যেতে চাইছে। আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন-এর ভূ রাজনীতি বিশ্লেষক ফরিদ জাকারিয়া তার বিশ্লেষণে জানিয়েছেন, ইউরোপের আর্থিক প্রতিষ্ঠানগুলো ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ভিসা কার্ড, মাস্টার কার্ড, পেপল এইসব আমেরিকান কোম্পানির বিকল্প ব্যবহার করতে শুরু করেছে। তাহলে চিন্তা করে দেখুন ইউরোপ কোন জায়গায় চলে গেছে। ওরা খুব ভালো করেই বুঝে গেছে আমেরিকার বলয় যদি থাকতে হয় তাহলে আমেরিকার সাথে ইউরোপকেও ডুবতে হবে। আপনাদের জানিয়ে রাখি, পৃথিবীর দেশগুলো সাধারণত নিজেদের স্বর্ণ আমেরিকায় গচ্ছিত রাখে। ফ্রান্স কি করেছে জানেন? অস্ট্রেলিয়া ভিত্তিক সেই স্পেকটেটর পত্রিকা বলছে ফ্রান্স এর মাঝেই নিউ ইয়র্ক থেকে তাদের 129 টন স্বর্ণ সরিয়ে প্যারিসে নিয়ে গেছে। এই রিপোর্টে আরও বলা হয়েছে জার্মানি এবং ইটালির রাজনীতিবিদরাও নিজেদের মাঝে আলোচনা করছে তারাও নিজেদের স্বর্ণগুলো আমেরিকা থেকে সরিয়ে নেবে কিনা। অর্থাৎ ইউরোপীয়রা এর মাঝেই আমেরিকার সফট পাওয়ার থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। শুধু ইউরোপ কেন, আমেরিকার মিত্রদেশ জাপান এবং দক্ষিণ কোরিয়া এর মাঝেই চায়নার সাথে যোগাযোগ করেছে নিজেদের এনার্জি এবং নিরাপত্তা বিষয়ে কথা বলার জন্য।
ভাবা যায়? আজ থেকে 3 মাস আগেও আমরা কেউ এসব নিয়ে চিন্তা করতে পেরেছি? সবাই ভাবছে আমেরিকান কোম্পানিগুলো হয়তো কখনোই এইসব সফট পাওয়ারকে, আমেরিকাকে এভাবে আর বিশ্বাস করা যায় না। যেমন রাশিয়ানরা এখন ভিসা কার্ড, মাস্টার কার্ড ব্যবহার করতে পারে না, আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। আমি অবশ্য এতটা মনে করছি না আমেরিকার সফট পাওয়ার ভেঙে পড়ছে, এটা মোটামুটি পরিষ্কার। ইরান যুদ্ধের পর আমেরিকার হেজিমনি মানে প্রভাবটা সেভাবে আর থাকবে না। এমনকি আরব দেশগুলোও আমেরিকার বলয় থেকে বের হয়ে যাবে, কিন্তু ওদের হার্ড পাওয়ার, মিলিটারি ক্ষমতা কিন্তু তখনও থেকে যাবে। এটা তো আর এত সহজে যাবার নয়। যেমন ধরুন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার প্রভাব অনেকটা কমে গিয়েছিল, কিন্তু ওদের সামরিক ক্ষমতা তখনও ছিল, এখনো ভালোভাবেই আছে। তবে সামরিক ক্ষমতা থাকলেও এতদিন দেশে দেশে যেভাবে খবরদারি করেছে সেটা আর করতে পারবে না আমেরিকা। আপনি চিন্তা করে দেখুন, আমেরিকানরা কেমন ইরান ইরাক যুদ্ধের কথা হয়তো আপনারা অনেকেই জানেন না। এই যুদ্ধটা আমেরিকা নিজ থেকে লাগিয়েছে সাদ্দাম হোসেনকে উস্কে দিয়ে। ওই যুদ্ধের সময় কিন্তু আমেরিকা ইরাকের বন্ধু হয়ে গিয়েছিল। সাদ্দাম হোসেনকে আমেরিকা তখন কেমিক্যাল অস্ত্রও সরবরাহ করেছিল। ইরান সবসময় বলে এসেছে ওই যুদ্ধে সাদ্দাম হোসেন কেমিক্যাল অস্ত্র ব্যবহার করেছে, কিন্তু আমেরিকা স্বীকার করেনি। এরপর আমরা কি দেখলাম? ইরান ইরাক যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার কয়েক বছর পর সেই ইরাকেই আমেরিকা হামলা করেছে, সাদ্দাম হোসেনের কাছে কেমিক্যাল অস্ত্র আছে এই দাবি করে। এরপর তো সাদ্দাম হোসেনকে আমেরিকার নিজ হাতে শেষ করে দিয়েছে। এজন্যই বলি, আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর অভাব হয় না। এটাই সাম্রাজ্যবাদীদের চরিত্র। সাদ্দাম হোসেন তার জীবনে সবচাইতে বড় ভুলটা করেছিল আমেরিকাকে বন্ধু ভেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পোস্টেও সুপার পাওয়ার লেখা দেখে কেবল এটাই মনে হচ্ছে, ইরান বোঝাতে চাইছে তোমাদের সুপার পাওয়ার স্ট্যাটাস আমরা ভেঙে দিয়েছি। তবে রবার্ট কিওস্কি যা বলেছেন, মানে 2026 সালেই হয়তো আমেরিকার সাম্রাজ্যবাদের পতন আমরা দেখতে পাবো। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।